গুড মর্নিং। আজকে পাহাড়ে আমার লাস্ট দিন। দার্জিলিং থেকে স্টার্ট করলাম। আজকে নামবো হচ্ছে শিলিগুড়িতে। আজকে শিলিগুড়িতে স্টে রেখেছি। আগামীকাল সকাল সকাল যতটা ভোরবেলা পসিবল বাড়ির দিকে স্টার্ট করে দেবো। সকালবেলা একটু চা খেয়ে বেরোলাম হোটেল থেকে। আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। সিন্ধু প্যালেসে ছিলাম, ওখান থেকে এই বেরোলাম। ওখান থেকে শুধু চা খেয়ে বেরিয়েছি, কারণ হচ্ছে ইয়েতে বাতাসিয়া লুপের ওখানটায় একটু দাঁড়াবো। ওখানে বেশ কয়েক বছর আগে, 7-8 বছর আগে গেছিলাম। আর 3.5 কিলোমিটার দেখাচ্ছে বাতাসিয়া লুপ। এটা মেবি ওয়ান ওয়ে, পাশ থেকে তো গাড়ি দেখছি না আসতে। আজকে মেনলি সারাদিনই শিলিগুড়ি অবধি পুরোটাই হচ্ছে নামতে থাকতে হবে। হয়তো কোনো একটা জায়গা হয়তো সামান্য একটু উঠতে হলেও পুরোটাই হয়তো নামার রাস্তায় থাকবে। আস্তে আস্তে নিচের দিকেই চলে যাচ্ছি। কালকে টায়ারে দুখানা লিক ছিল, লিকটা তো সারালাম। তারপর থেকে কিন্তু গাড়ির রেসপন্স দারুণ হয়ে গেছে। কালকে যদি টায়ার বসা থাকতো, যে যে জায়গাতে আমি পড়ে যাবো বলে ভেবেছিলাম ওখানে 100% পড়ে যেতাম, কারণ গাড়ি টানতো না। ওখান থেকে গাড়িকে একদম ফার্স্ট গিয়ারে দিয়ে ফুল পিক আপে টেনে বেরিয়েছি লাফিয়ে ঝাঁপিয়ে। নইলে একটু স্লো হয়ে গেলেই গাড়ি বসে যেত ওখানটা, আর বসে গেলে আমার ব্যালেন্স চলে যেত। সত্যি পাহাড়ি রাস্তায় চালানোর অভিজ্ঞতা মানে যেরকম থ্রিলিং সেরকম হচ্ছে অ্যাডভেঞ্চারাস। কালকে বিশ্বকর্মা পুজোর জন্য মেবি রাস্তা ফাঁকা ছিল, আজকে একটু জ্যাম পাবো। চলেছি, আমার পাশ থেকে টয় ট্রেনও চলেছে। এই পাশে রাস্তার বাঁ দিকটা পুরোটাই হচ্ছে হোমস্টেগুলো রয়েছে, মাঝখান থেকে রাস্তা বোথওয়ে, আর টয় ট্রেনের লাইনটাও রয়েছে একদম বাঁ দিক দিয়ে। আর অপোজিটে হচ্ছে এত সুন্দর ভিউ। সুন্দর লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা। বাতাসিয়ার একদম কাছেই চলে এসেছি, আর মাত্র 650 মিটার দূরেই। আস্তে আস্তে একটু হালকা মেঘ করছে, কি অবস্থা হবে জানি না। কারণ প্রথম 2-3 দিনের যা বৃষ্টিতে ভেজার এক্সপিরিয়েন্স, মানে আর ভেজার ইচ্ছা নেই। দয়া করো প্রভু। আর ভিজিও না। এসে করেছি বাতাসিয়া লুপ। এই লুপটা তৈরি করা হয়েছিল টয় ট্রেনের জন্য, কারণ যেহেতু চড়াই উৎরাইয়ের পথ, এত ভারী ইঞ্জিনকে তোলা বা নামানোর জন্য একটা মানে জাংশন পয়েন্ট, একটা পয়েন্ট লাগতো যেখানটা একটু স্টেবল ডাউন করিয়ে
আবার আপ ডাউন করানো যায়, ওটার জন্যই এটা বানানো। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর জায়গাটা এত সুন্দর করে সাজানো, এত ভালো লাগে। বাতাসি আলু, বাতাসি আলুতে একটু মোমো চা খেয়ে আবার স্টার্ট করে দিলাম। শিলিগুড়ির দিকে যাচ্ছি, আর ম্যাপে দেখাচ্ছে 58 কিলোমিটার লাগবে আর কি, 58 কিলোমিটার আর যেতে হবে। এদিকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা আবার গ্যাংটকের দিকে চলে যাচ্ছে। টাইগার হিল রোড এই উপরে উঠে গেল, এটা দিয়ে টাইগার হিল বেরিয়ে যাওয়া যায়, টাইগার হিল যাওয়া যায়। পুরো পাইন গাছের একদম ভর্তি বন। মাঝে মাঝে এই রাস্তাতে কিন্তু ট্রাম লাইনটা ক্রস করছে, এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে এপার আসছে। ট্রাম লাইনে কিন্তু চাকা স্কিড করার একটা খুব সম্ভাবনা থাকে বাইকে। তো এই ট্রাম লাইনের রাস্তার ক্রসিংগুলোকে চেষ্টা করতে হবে আড়াআড়ি যাতে ক্রস করা যায়। সোজাসুজি করতে গেলে কিন্তু চাকা লক হয়ে যাওয়ার লাইনের চান্সেস সব থেকে বেশি থাকে। মাহিন্দ্রা থার মানে প্রিন্সের এটা এখন সব থেকে প্রিয় গাড়ি হয়ে গেছে। রাস্তাঘাটে চলতে চলতে মাহিন্দ্রা থার দেখলেই আর কি একদম পাগলের মতো বাবা থার করতে থাকে। বাড়িতে ফোন করেছিলাম, এক্ষুনি বলছিলাম যে আগামী মাসে আবার আসার প্ল্যান আছে, আসলে ও তো এইসব দেখে থার দেখে একেবারে পাগল হয়ে যাবে। আর এখানে তো প্রচুর থার। রাস্তা ভালোই আছে আপাতত, নিচের দিকেই নামছি। জায়গাটা পুরো দুপাশে একদম ঝাউবনে, পাইন বনে, ঝাউবনে, জানি না ঝাউবন মনে হচ্ছে, আমার ঝাউগাছি মনে হচ্ছে আর কি। পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটাকে। পাশ থেকে এইভাবে চলে গেছে হচ্ছে ট্রাম লাইনটা উপর দিয়ে, এই জন্য বাঁদিকে উঁচুতে, আর এই পাশ থেকে রাস্তা। দারুণ। আর এখানে কিন্তু বেশ একটু ঠান্ডার ব্যাপার লাগছে, হাতগুলো মানে আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে রয়েছে। একটা প্রবলেম হয়েছে যে হাতে তো গ্লাভস পরেই চালাচ্ছিলাম, গ্লাভস পরছি না কেন, অ্যাকচুয়ালি রিসব থেকে বেরোনোর সময় মনে হয় বাঁ হাতের গ্লাভসটা খুলে রেখেছিলাম, পকেটে বা পেছনে কোথাও রেখেছিলাম এই ক্যামেরাটাকে অন অফ করার জন্য। ডান হাতের গ্লাভসটা পরা ছিল, তো বাঁ হাতের গ্লাভসটা কোনোভাবে পড়ে গেছে, ওটা হারিয়ে ফেলেছি। তো শুধু এখন ডান হাতের গ্লাভসটাই রয়েছে। কালকে তো পুরো শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার রাস্তাটুকু দু হাতেরই খুব দরকার গ্লাভসের, কিন্তু উপায় নেই, ওই ডান হাতের গ্লাভসটা পরে নেবো, বাঁ হাতের গ্লাভসটা পরা হবে না।
অনেক ভালোবেসে যত্ন করে জিনিসগুলো কিনেছিলাম, তো হারিয়ে গেলে ভীষণ মন খারাপ হয়ে যায়। টাকা তো নষ্ট হলোই, কিন্তু ভালোবাসার জিনিসটা হারিয়ে ফেললে খুব খারাপ লাগে। কিছু করার নেই, যে এক্সপিরিয়েন্স করতে এসেছিলাম, যে অ্যাডভেঞ্চার করতে এসেছিলাম তার অনেক গুণ বেশি নিয়ে যাচ্ছি, কিছু স্যাক্রিফাইস করতে হবে। গ্লাভসটা করলাম, আর একটা প্ল্যান করে রেখেছি স্যাক্রিফাইস করার। মেন এত বছর পরে আবার সেই কলেজ লাইফে ফিরে গেছি, তার জন্য তো কিছু ফিরিয়ে দিতে হবে। মনের মধ্যে করে রেখেছি, যদি করতে পারি নেক্সট ব্লগে আপনাদের জানাবো। আসলে আমরা কলকাতায় সারাদিন রাইড করি, তো সারাদিন আমার বাইকেই কাটে, যেহেতু মার্কেটিং প্রফেশনে আছি। তো ওখানে তো কন্টিনিউ হচ্ছে ট্রাফিক রয়েছে, গাড়ি পেছনে যেতে হয়, সেই জন্য ক্লাচে সারাক্ষণ হাত থাকাটা অভ্যাস হয়ে গেছে। এবার এখানে ক্লাচে যতটা হাত কম রাখা যায় ততই বেটার, কিন্তু অভ্যাসের জন্য হয়ে যাচ্ছে, পাহাড়টাকে ঢেকে রেখেছে। বললাম না, ভর্তি থার, কিছুক্ষণ দূরেই একটা করে থার দেখা যাচ্ছে। আসলে এই আপহিল রাস্তাগুলোতে আপলাইন করতে হয়, থারের বিকল্প নাই এই মুহূর্তে। আগে যখন থার ছিল না তখন জিপসি খুব ইউজ হতো, তারপরে মাহিন্দ্রার দুটো গাড়ি, একটা হচ্ছে স্করপিও আর একটা হচ্ছে বোলেরো আর একটা হচ্ছে টাটার সুমো। এই গাড়িগুলোরও পাওয়ার দারুণ, ওগুলো ইউজ হয় আর কি। কিন্তু পার্সোনাল যারা ইউজ করে তারা কিন্তু থারটাকে পছন্দ করে, অ্যাডভেঞ্চারের জন্য দারুণ গাড়ি। আর অনেকেই গাড়িটাকে কেনার পরে আপগ্রেড করে টায়ারগুলো, যেটা দিয়ে কিন্তু এই অফরোডিংগুলো খুব সহজে করে বেরিয়ে যাওয়া যায়। থার দারুণ গাড়ি, 4 হুইল ড্রাইভ, একটু মাইলেজ কম দেবেই কিছু, সেটা তো করতেই হবে, কিন্তু অ্যাডভেঞ্চার করার জন্য থার ইজ দ্য বেস্ট রাইট নাও ইন্ডিয়াতে। প্রায় 4 কিলোমিটার চলে আসলাম। পাহাড়ে এটা হচ্ছে জানি না, যেহেতু আমি প্লেন ল্যান্ডে গাড়ি একদম 100-তেও তুলে দিলে ফিল হয় না, এখানে 40-50-এর উপরে গাড়ি চালানোই যাচ্ছে না, এখানে কিলোমিটার কমতে চায় না। আমাদের কলকাতার রাস্তায় যেমন বা টুকটাক যদি আউটস্কার্টে কোথাও যাই, মানে হুড় করে কিলোমিটারগুলো বেড়ে যায়। এটা 100-তে চলছে, কিলোমিটার তো হুশ করে কমবেই, কিন্তু এখানে তো আর সেটা পসিবল না, অর্ধেকেরও কম চলছে, কিলোমিটারটা কমতে চায় না, আর বারবার চোখ যায়। আর এখন 1 কিলোমিটার চালালাম না, এতক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি। আর সেটা বেশি ফিল হয় কোন সময়, যখন একটু কিছুক্ষণ চালানোর পরেই পিঠটা বা কোমরটা বা হাতগুলো একটু স্টিফ হয়ে আসে, একটু ব্যথা ফিল হতে থাকে, সেই সময় আরও বেশি ফিল হয়। আর শেষের পথটুকু তো 100% ফিল হবে, মানে প্রায় পৌঁছে এসেছি, আর হয়তো 10-15 কিলোমিটার বা 20 কিলোমিটার বাকি আছে, ওই কিলোমিটারটা কমতেই চায় না। তখন মনে হয় কত তাড়াতাড়ি পৌঁছাবো, আর পারছি না, পৌঁছাবো গিয়ে একটুখানি বেডে শোবো, ওইখানে সময় কিলোমিটারটা কিছুতেই কমতে চায় না। যাক, একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে কাল বাড়ি ফিরবো, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব যতটা পারবো।
বাইকে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে এই ফার্স্ট টাইম বেরোলাম, সেই জন্য প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। এখান থেকেই শেখা, আর মানে এই শেখার পর থেকে সেই জিনিসগুলোকে মাথায় রেখে পরবর্তী সময় সেই ব্যাপারটাকে আর কি করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শিক্ষা তো প্রত্যেকটা মুহূর্তে নেচার আমাদের দিয়ে যায়, কিন্তু আমরা সেটা নিয়েই আবার ভুলে যাই। সেই শিক্ষাটাকে রেখে যদি পরবর্তী স্টেপগুলো নেওয়া যায় জীবন অনেক স্মুথ হয়ে যায়। সামনে মেঘ উঠে আসছে রাস্তার নিচ থেকে উপরের দিকে। দার্জিলিং এসেও সেই লাভার মতো মেঘের দর্শন হলো রাস্তার মধ্যে। আমি আর আমার ব্ল্যাক প্যান্থার মেঘের মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু সত্যি দারুণ লাগে। ওহো হো হো, এই ফিলটাই সব কিছু। সামনের মেঘগুলো কি সুন্দর লাগছে, আহা অন্যরকম সৌন্দর্য। কাউকে ভিডিওতে দেখিয়ে কিংবা কথা বলে বর্ণনা করা সম্ভব নয়। নিজেকে এসে পার্সোনালি ফিল করতে হবে, তাহলে এই জায়গাটা, এই সৌন্দর্যটা বুঝতে পারা যায়। কালকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি সিন্ধু প্যালেসের যে রুমটাতে ছিলাম, রুমটাতে যে টিভিটা রয়েছে, টিভিটা অন করে, স্মার্ট টিভি দেওয়া রয়েছে। আমি ইউটিউব চালিয়ে একটু গান শুনছিলাম, ভিডিও সংগুলো চালিয়ে শুনছিলাম। কিন্তু অদ্ভুত টিভিটার সমস্যা, আপনি যে কোনো সাউন্ডই দিন না কেন, 30, 25, 50, 100, একটা ওয়াটারফলস রয়েছে। মানে যেই আপনি ভলিউমটা আঙুল থেকে সরাচ্ছেন, আপনার ভলিউমটা কোনো জিরো হয়ে যাচ্ছে, আবার বাড়াচ্ছে আবার বাড়ছে, কিন্তু আবার আঙুল সরালে হু হু করে কমে যাচ্ছে। আমি ওই রিসেপশনের ছেলেটাকে দেখে একবার বললাম, ও চেষ্টা করলো, সেম জিনিস হচ্ছে। ও বললো দাদা ডিস্টার্ব আছে, কিছু করার নেই। আলাম আচ্ছা ঠিক আছে, আর কী করা যাবে। একটু গান শোনার ইচ্ছা হচ্ছিলো, মানে ওই পৌঁছে শরীরটা এতটাই ছেড়ে দিয়েছিল। তারপরে একটু ফ্রেশ হয়ে যখন এসে একটু ঠিকঠাক মতো শুলাম, আসলে এতটা ইয়ে রয়েছে তো, মানে ব্রেনটার প্রচুর কাজ করেছি ওই রাস্তাটুকুতে, প্রচণ্ড উত্তেজিত হয়েছিলাম। তো একটুখানি মাইন্ডটাকে একটু স্টেবল ডাউন করে তারপরেই ঘুমটা আসতো। আর একটুখানি গান চালিয়ে দিই, গান শুনতে শুনতে আমার ঘুম এসে যায়। ভীষণ মাইন্ড রিল্যাক্সিং আমার কাছে গানটা। তো ওই গান চালিয়ে দিয়ে একটুখানি শুয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। যদি বুঝে যাই যে ঘুম এসে গেছে, অফ করে দেবো, আনলে চলতে থাকবে। আমি ঘুমিয়ে পড়লে আমার কানে শব্দ যাবে না। তা ওই সমস্যা হচ্ছে। তারপরে আর কি করবো, অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরকম আমাদের ঘুম এসে গেছিলো, আসলে শরীরটা এতটাই ড্রেন হয়ে গেছিলো, বেশিক্ষণ লাগেনি, মিস করে ঘুমিয়ে পড়েছি। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिल बेकरार, मेरे दिल बेकरार, तू ही बता।
पहला नशा पहला खुमार, उसने बात की कुछ ऐसे ढंग से, सपने दे गया वो हजारों रंग के। हर जाऊं ऐसे में हार के, और चूमे वो मुझे प्यार से। पहला नशा पहला खुमार, मन मेघ जानता था के उड़ जाई डूब पाके। मन मेघ जानता था के उड़ जाई डूब पाके। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝিরে। মন মাঝিরে বল না কোথায়, মন মাঝিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। এখানে একটা টোল ছিল, তো বাইকে টোল নেই, লাগে না। বেশ কিছু স্টেটে আছে, মানে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে আছে। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে মোটামুটি কি সমতলের কাছাকাছি এসে গেছি এরকম ফিল হচ্ছে। যাই হোক, मैं बारिश की बोली समझता नहीं था, हवाओं में मैं यूं उलझता नहीं था। किसी ने मैं फिर भी कहा थी, कहा तू बता। मैं बारिश की बोली समझता नहीं था, हवाओं में मैं यूं उलझता नहीं था। किसी ने मैं फिर भी कहा थी, कहा तू बता। क्या हाल हो गया है ये मेरा, आँखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूँ या कोई और है मेरी तरह, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ, कैसे हुआ, कैसे हुआ तू इतना जरूरी, कैसे हुआ।
নেচারের এই বিউটি দেখতে দেখতে আর বাইক চালাতে চালাতে ভুলেই গেছি কোন সময় ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়ে ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো সেই কারণেই হোটেলে পৌঁছানো অবধি রেকর্ডিংটুকু আর দেখাতে পারলাম না। তবে যেটা বলার সেটা হচ্ছে মানে আমার এই ট্রিপে সব থেকে বেস্ট কোয়ালিটির যে রুটটা আমি অ্যাভেল করেছি সেটা হচ্ছে আজকের। মানে যারা আর কি দার্জিলিং থেকে মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছেন তাদের জন্য এই কার্শিয়াং হয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা চড়াইটা অনেকটা খাড়া হলেও রাস্তা অনেকটাই খাড়াই। তো এখান থেকে ওঠার ব্যাপারটা যদি অ্যাভয়েড করে অন্য কোনো রুট থেকে যান করতেই পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব যখন দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে আসছেন তখন অনলি এই কার্শিয়াং হয়ে যে রাস্তাটা নেমেছে শিলিগুড়ি অবধি এটাকেই ইউজ করার জন্য। মানে এত সুন্দর রাস্তার কন্ডিশন আর সিনিক বিউটি তো মানে বলাই যায় না আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই রাস্তাটাকে মিস করা উচিতই না। অসাধারণ রোডের কোয়ালিটি আর সেই রকম সুন্দর হচ্ছে সিনিক বিউটি। সবাইকে রেকমেন্ড করব যে যখন মানে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামছেন তখন অবশ্যই যেন এই রোডটাই ইউজ করা হয়। আর সেকেন্ডলি হচ্ছে এটা মোটামুটি আমার প্রায় শিলিগুড়ি অবধি আর কি আমার 64 কিলোমিটার মতো পথ ছিল। মাত্র 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি কিন্তু হোটেলে পৌঁছে গেছি। কালকে আবার সারাদিনের একটা লম্বা রাইডে বেরোতে হবে, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরবো। তো সেই জন্য আজকে রেস্টটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়ে শরীরটাকে ফ্রেশ করে নিয়ে কালকের জন্য আবার রেডি হয়ে পড়বো। তাহলে চলুন দেখা হবে আবার নেক্সট ব্লগে। এই পুরো সিরিজটার লাস্ট ব্লগটা এরপরেই আসছে, তো সেটার জন্য একটু ওয়েট করুন। আর একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড যদি ভালো লাগলে চ্যানেলটা মানে ভিডিওগুলোকে একটু লাইক করে দেবেন। আর যদি কিছু বলার থাকে আর কি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যা সাজেশন আছে সেটা আমার খুব দরকার। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার।